আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে বাংলাদেশে খুব দ্রুত অনেক কিছু পরিবর্তন হতে আমরা দেখব। আজকে রাষ্ট্রপতির মনোনয়ন কনফার্ম করার পরে সরকারে বড় চমক তৈরি হয়েছে। মন্ত্রিপরিষদে মির্জা ফখরুলের যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় শূন্য হয়েছে। যথাযথ কারণেই সেই শূন্য মন্ত্রণালয় পূর্ণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়ে ফেললেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো ছোটখাটো সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ, বলতে পারেন যে তার চাইতে বড় মন্ত্রণালয় তাকে দেয়া হয়েছে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা যে মানে অনেক বড় এবং সেন্সিটিভ মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয়ের উপরে নির্ভর করে সরকারের সাফল্য ব্যর্থতার অনেক কিছু। মূলত অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই 3টা মন্ত্রণালয়ই, সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 4টা মন্ত্রণালয়ই মূলত একটা সরকারকে টিকিয়ে রাখে। এবং সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদের কাছ থেকে নিয়ে নেওয়া এটা একটা বড় সিদ্ধান্ত। কি হলো মন্ত্রিসভায় এবং আরো কি কি হতে যাচ্ছে, আগাম কিছু কথা জানাতে চাই এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ঘটনা ঘটেছে। গণমাধ্যম নিশ্চিত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এটাকে হারানো বলা যায়, নাকি তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো এটা বরং তার জন্য আরো বেশি প্রাপ্তি? এই ব্যাপারে দ্বিমত থাকতেই পারে। আপনি বলতেই পারেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা তো অনেক বড় মন্ত্রণালয়, সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারানো এই ব্যাপারটা তো বলা যায় না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যত বড় মন্ত্রণালয় হোক না কেন, একটা সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করে যে মুষ্টিমেয় 2-3টা মন্ত্রণালয়ের উপরে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত প্রথমে দৃশ্যমান হয়। সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই সামাল দেয়, এবং সেই সামাল দেওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু প্রথমে দলের সব থেকে মানে কি বলবো যে অ্যাক্টিভ নেতাকে বেছে নিয়েছিল। এখন বিএনপি সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো। অনেকদিন থেকে এই সমালোচনা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের মন্ত্রণালয়ে সফলতা দেখাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদের উত্থানের ব্যাপারটাও আলোচিত হচ্ছে, এবং অনেকে বিরোধী দল সমালোচনা করছিল যে তিনি নিজের মানে মন্ত্রণালয়ে যখন ব্যর্থ তখন তিনি পড়ে আছেন মানে সংবিধান নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, এরকম বক্তব্য আসছিল। এরই মাঝে মির্জা ফখরুল যখন রাষ্ট্রপতি হতে চলেছেন, আজকে মন্ত্রী পরিষদ থেকে তিনি যখন পদত্যাগ করলেন, তখন স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়া হলো সালাউদ্দিন আহমেদকে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা দেয়া হয়েছে শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে। শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়া হলো, এটা কতটা পরিপক্ক সিদ্ধান্ত হলো সেটা তার কর্মক্ষমতা দেখলেই বোঝা যাবে। গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। সেখানে গণমাধ্যম নিশ্চিত করছে মন্ত্রিসভায় রদবদল, এলজিআরডিতে সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটো মানে বড় পরিবর্তন হয়েছে, এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক এবং রাজনৈতিক গতিশীলতা বজায় রাখতে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি পালন করবেন, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দিন চৌধুরীকে দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র তাকে দেয়া হয়েছে মানে পানি সম্পদ মন্ত্রণালয়ে অন্য কাউকে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে নিশ্চিত করে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয়, এই একটা মন্ত্রণালয় চালাতেই অবস্থা ত্রাহি হয়ে যায়। যে মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেয়া হলো, সেই মুহূর্তে আমরা দেখলাম যে ফেসবুকে মজা করে লিখছেন গোলাম মাওলা রনি, তিনি এরকম ইঙ্গিত দিচ্ছেন যে এবার সালাউদ্দিন আহমেদ এবং মীর শাহে আলমের মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ শুরু হবে। দলে সালাউদ্দিন
সালাউদ্দিন আহমেদ প্রচণ্ড প্রতাপশালী এবং মীর শাহ আলম তার সঙ্গে প্রধানমন্ত্রীর বন্ধুত্ব আছে। এই ব্যাপারটা গত 5-6 মাস তিনি প্রতিমন্ত্রী হওয়ার পরে অনেক বেশি আলোচিত হয়েছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। যখন শোনা যাচ্ছে যে মন্ত্রী পরিষদে একটা বড় রদবদল হবে এবং সেখানে মীর শাহ আলমের মন্ত্রিত্ব সেটা চলে যেতে পারে, ঠিক সেই মুহূর্তে সালাউদ্দিন আহমেদকে সেই মন্ত্রণালয়ের প্রধান যখন করা হলো, তখন মানে সহকারী আরেকজন অর্থাৎ প্রতিমন্ত্রী আরেকজন এখানে রাখা হবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। এমন হতে পারে যে এই মন্ত্রণালয় থেকে মীর শাহ আলমকে সরিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে পারে। বলছিলাম প্রথমেই যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে অনেক কিছু ঘটবে। সরকারের ভেতরে বড় পরিবর্তন দেখা যাবে, রাজনৈতিক মাঠে অনেক পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনগুলো হবে। সরকার খুব দ্রুত, যেটা প্রেসিডেন্ট নির্বাচনের পরে মন্ত্রিপরিষদে একটা বড় পরিবর্তন আনবে। সেখানে মীর শাহ আলম বাদ পড়তে পারেন, সেখানে শিক্ষামন্ত্রী পরিবর্তন হতে পারে, সেখানে অবধারিতভাবে বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা বড় পরিবর্তন আসতে পারে, বিদ্যুৎ মন্ত্রীকে সরিয়ে দেওয়া হতে পারে। কারণ এই সরকারের সব থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। নানা কারণে শিক্ষামন্ত্রী বিতর্কিত হয়েছেন। এই দুটো জায়গায় পরিবর্তনের সম্ভাবনা প্রায় শতভাগ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো জায়গায় পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী চোখ মুখ বন্ধ করে, সেহেতু শিক্ষা মন্ত্রণালয় কিংবা বিদ্যুৎ মন্ত্রণালয় এটাতে পরিবর্তন আনা তার জন্য মানে কঠিন কোনো সিদ্ধান্ত হতে পারে না। আবার এলজিআরডিতে যিনি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, তিনি বহু বিতর্কের জন্ম দিয়েছেন। সেই কারণে তাকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটতে পারে। সরকারে একটা বড় পরিবর্তন যে আসছে সেটা এখন নিশ্চিন্তে বলা যায় এবং সেই ক্ষেত্রে নতুন একাধিক মন্ত্রী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন। হয়তোবা রুহুল কবির রিজভী মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন, এটা মোটা দাগে নিশ্চিত বলা যায়। মন্ত্রিপরিষদে যুক্ত হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো বর্ষিয়ান নেতারা। সালাউদ্দিন আহমেদকে যখন এলজিআরডি মন্ত্রণালয় দেয়া হলো, তখন এটাও নিশ্চিত প্রধানমন্ত্রীর তরফ থেকে সিগন্যাল যে বিএনপির পরবর্তী মহাসচিব হতে চলেছেন সালাউদ্দিন আহমেদ। যদি সেটা না হতো তাহলে তাকে এই মন্ত্রণালয় দেয়া হতো না স্বরাষ্ট্র থেকে সরিয়ে। এখন অপেক্ষা যে আর কোন কোন পরিবর্তন হচ্ছে। প্রধানমন্ত্রী এ মাসেই ভারত সফরে যাচ্ছেন। ভারত সফরকে কেন্দ্র করে তার আগে পরে অনেক পরিবর্তন যে আসবে তার সরকারে এবং রাজনীতিতে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। দর্শক, আপনি কি মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদই ভালো ছিলেন, নাকি শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে যে আনা হলো সেটা ঠিক হলো, নাকি বিএনপি একটা বড় ধরনের রিস্ক নিয়ে নিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে? সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, উগ্রবাদীদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে গত 6 মাসে ওয়াকিবহাল ছিলেন সালাউদ্দিন আহমেদ। সেটা নতুন করে আবার এটার সঙ্গে ইউজ টু হতে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি যদি অনেক বেশি সময় লাগিয়ে ফেলেন, ততদিনে উগ্রবাদীরা যদি একটা সর্বনাশ ঘটিয়ে ফেলে, তাহলে কি হবে? আমরা প্রত্যাশা করব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তার ক্যালিফার কাজে লাগিয়ে তিনি প্রমাণ করবেন যে তিনি এই মন্ত্রণালয়ের জন্য পারফেক্ট। সেটাই হবে কি? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল চূড়ান্ত হবার পর মন্ত্রিসভায় আসছে বড় রদবদল। সবচেয়ে বড় চমক এসেছে দায়িত্ব বন্টন নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সালাউদ্দিন আহমেদকে স্থানান্তর করা হয়েছে স্থানীয় সরকারে, আর শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ের জরুরি বৈঠককে সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে দিচ্ছে এই খবর। রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব পদ ছেড়েছেন। মির্জা ফখরুলের শূন্য হওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যাচ্ছেন, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এদিকে পানি সম্পদ মন্ত্রী হিসেবে নতুন এক মুখ আসতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব পদে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। 13 আগস্ট মনোনয়ন জমা, 16 আগস্ট যাচাই বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ।
তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই। তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, পতন শুরু হয়ে গিয়েছে। এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে গুলি চালান, সমস্যা নাই, তবে আমাদেরকে কোনো পর টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না, পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতন 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখনো মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না, কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি হলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। ফলত আমরা সেইকালীন যারা ভারত বন্ধু শেখ মুজিবুর রহমান এবং 24-এর গণ অভ্যুত্থানের সময় তারেক রহমানের লন্ডন থেকে ফেরত এসে মানুষের উপরে ছাত্রদল, যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। মাননীয় বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে অনেককেই দাওয়াত দেওয়া হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের জাদুঘর উদ্বোধনে, কিন্তু ওনারা ইতিহাসের ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে যেভাবে গত 2 বছর আগে 24-এ রাজপথে জনগণের সাথে ঐক্যবদ্ধভাবে ছিলেন, সরকারের এই লন্ডন চুক্তিতে যে উপস্থিত ছিল ইউনূস, ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান, সেই লন্ডন চুক্তির পার্ট না হয়ে আজকে জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন, সংসদে যখন বলা হয়েছিল বাংলাদেশে একটি সংস্কারের যাত্রা আমরা শুরু করব, কিন্তু সংসদে যখন একটা সংশোধন কমিটি হয়েছে, সেই কমিটিতে যোগের, নব্য, রাশেদ, ইনু মেনন যারা আছে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু আপনি জাতির ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে বিরোধী দল সেখানে অংশগ্রহণ করে নাই, এজন্য আমরা জনতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে ছোট্ট কয়েকটি কথা বলবো। আমাদের ঐতিহাসিক 71-এর মুক্তিযুদ্ধের আগে যেই ভোট হয়েছিল, সেখানে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যেই দিকে রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়ন না করার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই সময়কালীন যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু, সেই ভারতে পালিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বাংলাদেশ যখন স্বাধীন করেছিল, সেখান ভারত থেকে উকি দিয়ে বাংলাদেশে এসে বললেন, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। যেই মুক্তিযুদ্ধের কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই 3টি ধারাকে ব্যাহত করে বাংলাদেশের রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপরে ভারতীয় শাসন ব্যবস্থার যে এক্সটেনশন, সেটা তিনি সেই সময় করেছিলেন। তেমনি 24-এর গণ অভ্যুত্থানে যখন মানুষ হাসিনার ফেসিবাদীতে নির্যাতিত, নিপীড়িত ছিল, আজাদির স্লোগান উচ্চারিত হচ্ছিল, সেই সময়কালীন বাংলাদেশের সকল মানুষ রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে যখন বাংলার মানুষকে মুক্তি দিয়েছিল, সেই সময়কালীন লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন, আমি হলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড।
ফলত আমরা সেইকালীন যারা ভারত বন্ধু শেখ মুজিবুর রহমান এবং 24-এর গণ অভ্যুত্থানের সময় তারেক রহমানের লন্ডন থেকে ফেরত এসে মানুষের উপরে ছাত্রদল যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। যদি আমরা পার্থক্য দেখতে না পাই তাহলে আমাদের ভবিষ্যতের কাজ কি? ভবিষ্যতের কাজ কোরআনের একটা আয়াত আমি চরমভাবে বিশ্বাসী। সে আয়াতটি হলো ওয়া'আইদ্দু লাহুম মাস্তাতা'হুম মিন কুওয়া, তোমাদের যতটুকু আছে ততটুকু নিয়েই প্রস্তুতি গ্রহণ করো। বাকি সাহায্য কোথা থেকে আসবে? সাহায্য কোথায় থেকে আসবে? সেই গণ অভ্যুত্থানের দিন এখন বাজে 12টা, সকালবেলায় বাংলাদেশ পুরো স্তব্ধ, আর্মি সব জায়গায় করিডোর দিয়ে রেখেছিল। আমি আর নাহিদ একটা বাসায় আবদ্ধ ছিলাম। আমরা সকালবেলায় বের হতে চাইলাম, বলল গুলি করা হবে। যে বাসায় আবদ্ধ ছিলাম একজন শিক্ষককে নিচে পাঠাইলাম, বললাম স্যার একটু দেখে আসুন নিচের কি অবস্থা। স্যার বলল নিচ থেকে উঠে এসে যা আর্মি হলো আমার পেটে হলো গুলি ধরেছে, যাওয়ার কোনো অপশন নাই। আমাদের অনেক ভাই সেই দিন সকালে শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, সেইখানে অনেক গুলিবিদ্ধ হয়েছিল। ঠিক এই সময়টাতে বাংলার মানুষ সকল ব্যারিকেড ভঙ্গ করে, যেখানে এসএসএফকে 5 মিনিট দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে 5 মিনিট দেওয়া হয়েছিল যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি 5 মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিবা অথবা ভারতে পালাবা। সেই সময় আপনারা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আমার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোনো ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। নতুন করে বাংলাদেশে এসেছে, হালগতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়ার শুরু করেছে। আমরা বলেছি আপনাকে স্পষ্টত, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। কারণ এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করব। তাজমহল একজনে প্রায় 100 বারের মতন বিক্রি করেছিল। সব খরিদ্দার আইসা খুঁজে যে আমি তাজমহলের মালিক, কিন্তু তাজমহলের মালিকানা কি কেউ নিয়েছে না ওই ব্যক্তিও হয়েছে? এটা ভারতের সম্পত্তিও ছিল। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতন 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখনো মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এটা যদি আমাদের জীবনে যায় আমাদের কোনো পরোয়া আছে? চোখ তুলে নিয়েছে ইন্টারের একজন ছাত্রের, মাথা খারাপ হয়ে গিয়েছে যে চোখ তুলে ওদের। গতকালকে যোগসুর সম্মানিত যিনি নির্বাচিত
সদস্য যিনি নির্বাচিত জিএস, উনি বললেন যে এখানে যোগসুতে যে টেন্ডারটা হবে, এই টেন্ডার কোনো চাঁদাবাজদের হাতে পড়া যাবে না। যখনই এই কথা বলা হয়েছে, ওরা রামদা, চাপাতি, হক স্টিক দিয়ে সর্বসম্মিলিত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেই তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি নাই, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে অ্যাটাক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো, কই তোমরা? আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না। জনতা জেগে উঠেছে। ইনশাআল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের একটি শপথ নিতে হবে। এই শপথ হলো আগামীতে ইসলাম এবং সার্বভৌমত্বকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারাই একমাত্র গার্ড, যারা এটা রক্ষা করবেন। জীবন দিয়ে হলো এটা রক্ষা করতে হবে। কারণ গত 53 বছরে অনেকেই বলেছিল যে অনেকেই নাকি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। আগামীতে আমরা দেখব কারা বাংলাদেশের পক্ষে, কারা বিপক্ষে, কারা লন্ডনী, কারা দিল্লি, আর কারা ঢাকার অনুসারী। সেটা আগামী যুদ্ধে প্রমাণিত হবে। মুখে মুখে বললে প্রমাণ করা হবে না। আমি হেফাজতে ইসলামের ভাইদের একটু উদ্দেশ্য করে বলবো, লড়াইটা এখন বাংলাদেশের সংস্কারের লড়াই। লড়াইটা এখন গণভোটের রায় বাস্তবায়নের লড়াই। লড়াইটা হলো শহীদদের বিচারের লড়াই। আপনারা আসুন, এই লড়াইতে আসুন। আমরা আর কোনো দ্বিধাবিভক্তি চাই না। কারণ বাংলাদেশের মানুষ, এখন বলা হয়ে থাকে মেয়ারে হক, আমি তো মানি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই যে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা প্রত্যেকটা মসজিদে বক্তব্য দিচ্ছেন, মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করছেন, এইটা করা উচিত না। আমি বলবো আসুন, ঐক্যবদ্ধভাবে আসুন। তারেক রহমান আপনাদেরকে কিছুই দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে মসজিদের মিনারে বসে আপনার ঝুলনতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাতিলের বিরুদ্ধে কথা বলতে হবে, বাতিলের সাথে কোনো নেগোসিয়েশন করে নয়। এই শিক্ষাটা মাদ্রাসায় আপনারা আমাকে দিয়েছেন, সেই শিক্ষা আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি না। এই জন্য আপনাদের একজন সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আমি হয়তো বেশি দূর কমই মাদ্রাসায় পড়াশোনা করতে পারি নাই, আসুন ঐক্যবদ্ধ হই। 5 তারিখে যেইভাবে চরমনায় হুজুর থেকে শুরু করে 24-এ হেফাজতি বাইরা থেকে শুরু করে কোনো পরিচয় ছিল না, সবাই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে শহীদদের সাথে ছিলাম, আহতদের সাথে ছিলাম, বাংলাদেশের সংস্কারের জন্য ছিলাম। সেই জায়গাটা 2 বছরের পরে আজকেও আপনাদের কাছে আহ্বান রাখলাম, আপনারা আশা করি আসবেন। জাতির এই সংকট মুহূর্তে কয়েকজন এর কারণে আপনারা বিভ্রান্ত হবেন না। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে, তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ইতিহাসের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের সাথে ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের। দ্বিতীয় প্রতিষ্ঠা যে বার্ষিকী, আজকে সেই ডাক দিয়ে আপনাদেরকে বলে গেলাম, এই বাইতুল মোকাররমের চত্বরে, যেখানে হলো অনেক ইতিহাসের সাক্ষী, তারেক রহমান ক্ষমতায় থাকবে না, তারেক রহমান ক্ষমতায় থাকবে না। পতন শুরু হয়ে গিয়েছে। এখন তারেক রহমান হলো পিস্তল তাক করবে। আমরাও বলি 1400 লোক গেছে, বুকে গুলি চালান, সমস্যা নাই। তবে আমাদেরকে কোনো পর টাকা দিয়ে কিনতে পারবেন না, কোনো নেগোসিয়েশন হবে না, একটু হবে না। পতন হবে আপনার বাংলার মাটিতে। জনগণ আপনাকে পতন করে শেখ হাসিনার মতো উচিত শিক্ষা দিয়ে তবে আমরা বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ, সেটার ভবিষ্যৎ মাত্রা এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আশেপাশে দেখে রাখবেন যারা ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসী, তারা যাতে জনগণের উপরে কোনো অত্যাচার না চালাইতে পারে। এবং কোথাও যদি বিদ্যুৎ
গ্যাস এগুলোর সংকটে পড়ে সবাই থালাবাটি বাসন কলস নিয়ে রাস্তায় নামবেন। ক্ষমতায় বসেছ, গ্যাস দিতে হবে, বিদ্যুৎ দিতে হবে, সিন্ডিকেট চলবে না, কোনো পণ্যের দাম বাড়ানো যাবে না। যদি না দিতে পারো ক্ষমতা থেকে চলে যান, আমরা ক্ষমতা চালাইতে পারবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।